হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, প্রফিট অ্যান্ড লস বা লাভ ও ক্ষতি। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো করানোর আগে কিছু টার্ম তোমরা জেনে রাখো যেগুলো তোমাদের কাজে লাগবে। যেমন ধরো উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় বা ইংলিশে বলে ম্যানুফ্যাকচারিং কস্ট। উৎপাদন ব্যয় কাকে বলে? কোনো দ্রব্য ধরো আমরা বাড়িতেই উৎপাদন করলাম কিছুভাবে, তো সেই দ্রব্যটা উৎপাদন করতে আমার যে খরচা হলো সেই খরচাটাকে আমরা বলবো উৎপাদন ব্যয়। মনে থাকবে? তাহলে উৎপাদন ব্যয় কাকে বলবো? না, কোনো দ্রব্য উৎপাদন করতে যে খরচাটা হচ্ছে তাকেই বলবো ম্যানুফ্যাকচারিং কস্ট বা উৎপাদন ব্যয়। ঠিক আছে, এটা 1 নম্বর মনে রাখবে। 2 নম্বর মনে রাখো ক্রয় মূল্য। ক্রয় মূল্য মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কস্ট প্রাইস। আচ্ছা, ক্রয় মূল্য কাকে বলে? যে মূল্যে আমরা কোনো দ্রব্য কিনে থাকি, ঠিক আছে, তাকেই আমরা বলবো ক্রয় মূল্য। যে মূল্যে আমরা কোনো দ্রব্য কিনছি তাকেই বলবো ক্রয় মূল্য। এরপর হচ্ছে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। সেলিং প্রাইস কাকে বলবো? যে মূল্যে আমরা কোনো দ্রব্য বিক্রি করব, ঠিক আছে, যে মূল্যে আমরা কোনো দ্রব্য বিক্রি করব তাকে বলবো বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। যে মূল্যে কিনবো তাকে বলবো ক্রয় মূল্য, আর যে মূল্যে আমি বিক্রি করছি তাকে বলবো বিক্রয় মূল্য। 4 নম্বর লাভ বা প্রফিট। আচ্ছা, ধরো কোনো দ্রব্যের বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বড় হয়ে গেল, ঠিক আছে, বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যর থেকে বেশি হয়ে যাচ্ছে তখন আমরা কি বলবো? যে লাভ হয়েছে। আর লাভের পরিমাণটা বার করতে গেলে কি করব? আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দেবো, তাহলেই আমরা লাভের পরিমাণ পেয়ে যাব, প্রফিট। আচ্ছা, ক্ষতি মানে লস, সেটা কি? না, যদি ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যর থেকে বড় হয়ে যায়, ঠিক আছে, ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের থেকে বড় হয়ে যায়, মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বড় হয়ে গেল, তখন কি হবে? তখন সেটা বলতে হবে যে ক্ষতি হয়েছে বা লস হয়েছে। এবং ক্ষতির পরিমাণটা কীভাবে বার করব? না, ক্রয় মূল্য থেকে তখন বিক্রয় মূল্য বাদ দেব, ঠিক আছে। 6 নম্বর লাভের হার, আমরা বলতে পারি রেট অফ প্রফিট। আচ্ছা, লাভের হার কাকে বলবো? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ধরো ক্রয় মূল্যকে আমরা না সবসময় 100 টাকা ধরে নেব, মানে কস্ট প্রাইসকে আমরা সবসময় 100 টাকা ধরে কাজ করব। তো 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে সেই দ্রব্যটা বিক্রি করে যে লাভটা আমি পাচ্ছি, মানে যে প্রফিটটা আমি পাচ্ছি, সেটাকেই আমরা কি বলবো? লাভের হার, ঠিক আছে। ক্রয় মূল্য তাহলে কী হবে? ক্রয় মূল্য যখন 100 টাকা হয় তখন দ্রব্যটা বিক্রি করে যে লাভ হবে তাকে আমরা কি বলবো? রেট অফ প্রফিট, ঠিক আছে। ধরো ক্রয় মূল্য, একটা বস্তুর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আমি সেই বস্তুটাকে বিক্রি করেছি 130 টাকায়, হ্যাঁ, এটা ধরো বিক্রয় মূল্য আমার। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবো, 130 মাইনাস 100, 130 মাইনাস 100, তাহলে কত হচ্ছে? 30 রুপিস, ঠিক আছে। তাহলে আমরা বলবো যে 30% লাভ হয়েছে। প্রফিট পার্সেন্ট কত? না 30%। ক্লিয়ার? এটাকেই বলবো আমরা লাভের হার। আচ্ছা, ক্ষতির হারও হয়। আচ্ছা, ক্রয় মূল্য যখন 100 টাকা, ক্ষতির হারটাও সেই একই। ক্রয় মূল্যটা যখন 100 টাকা, হ্যাঁ, ধরো কস্ট প্রাইসটা 100 রুপিস, ক্রয় মূল্য 100 টাকা, তখন দ্রব্যটা আমি বিক্রি করলাম, তাতে যে ক্ষতিটা হলো সেটাকে আমরা বলবো ক্ষতির হার। ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য ধরো 80 টাকা, ঠিক আছে।
কিনেছিলাম 100 টাকায়, বিক্রি করলাম 80 টাকায়, তাহলে আমার এটা লস হয়ে গেল। ঠিক আছে, তাহলে লস কতখানি হলো না, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলাম, তাহলে 100 মাইনাস 80, তাহলে 20 টাকা। তো 20 টাকা আমার এখানে ক্ষতি হয়েছে, তাহলে সেটা কার উপর হয়েছে না 100 টাকার উপর হয়েছে, তাহলে 20% ক্ষতি হলো, 20% লস। এটাকেই আমরা বলবো ক্ষতির হার, ঠিক আছে, বা পার্সেন্টেজ অফ লস। 8 নম্বর, ধার্য মূল্য বলে একটা কথা বারবার আসবে, ঠিক আছে, এটাকে ইংলিশে বলে মার্কড প্রাইস, মানে মার্ক করে রেখেছি একটা প্রাইসকে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো না ধার্য মূল্য। তো এটা কি না, ধরো যে মূল্যে কোনো দ্রব্য আমি বিক্রি করবো বলে ঠিক করে রেখেছি, ধরো আমি জানি যে আমার এই দ্রব্যটার খরচা হয়েছে, দ্রব্যটা আর কি তৈরি করতে খরচা হয়েছে ধরো 120 টাকা। কোনো একটা দ্রব্য আমি বাড়িতেই হয়তো তৈরি করেছি, তাহলে উৎপাদন ব্যয় আমার কত হলো, 120 টাকা হলো উৎপাদন ব্যয় সেই দ্রব্যটা। এবারে আমি মনে মনে ঠিক করলাম যে এই দ্রব্যটাকে আমি যখন বিক্রি করব তখন সেই দ্রব্যটার গায়ে আমি 180 টাকা লিখে রাখবো, ঠিক আছে, তাহলে 120 টাকা দিয়ে আমি জিনিসটাকে বানিয়েছি, সেটা আমার উৎপাদন ব্যয়, আর আমি সেই দ্রব্যটার উপর স্ট্যাম্প মেরে রেখে দিলাম যেরকমভাবে যে 180 রুপিস, ঠিক আছে। তাহলে এবার এই যে 180 রুপিস লিখলাম সেটাই হচ্ছে মার্ক করা প্রাইস, মার্কড প্রাইস বা ধার্য মূল্য। এবার যিনি কিনতে আসবেন তিনি নিশ্চয়ই কিছু কম করতে বলবেন, তাহলে সেই 180 টাকা থেকে আমি কিছু ছাড় দেবো, ঠিক আছে, ডিসকাউন্ট দেবো। আমি যদি এখন 10 টাকা ডিসকাউন্ট দিই তাহলে 170 টাকায় জিনিসটা বিক্রি হবে, তাহলে 170 টাকায় যদি আমি জিনিসটা বিক্রি করতে পারি তাহলে 120 টাকা আমার খরচা পড়েছিল আর 170 টাকায় আমি বিক্রি করলাম, তাহলে 170 মাইনাস 120, 50 টাকা লাভ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা কোনো জিনিসকে আমরা ধার্য মূল্য নির্ধারণ করতে পারি, যে কোনো জিনিসে যেটা আমরা তৈরি করছি, বা আমি হয়তো কোনো জিনিস কিনে এনেছি কোথাও থেকে, কিনে এনে আমি আবার বিক্রি করব, তাহলে সেই জিনিসটার উপর আমি নিজে থেকে আবার একটা স্টিকার লাগিয়ে দিলাম দামের, তো সেটাকেই আমরা বলবো ধার্য মূল্য বা মার্কড প্রাইস। আর ডিসকাউন্ট কাকে বলে, ছাড়। ছাড় হচ্ছে যে এই যে আমি ধার্য মূল্যের উপর যে ছাড়টা দিচ্ছি, ঠিক আছে, ধার্য মূল্য দেওয়া আছে 180 টাকা, ধরো আমি লিখে রেখেছি, এবার আমি 10 টাকা ছাড় দিলাম, সেটাই হচ্ছে ছাড় বা ডিসকাউন্ট, ঠিক আছে। তাহলে ক্রেতাদের আমি আকর্ষণ করার জন্য কি করছি, হ্যাঁ, যে ধার্য মূল্য থেকে কিছু পরিমাণ কম নিচ্ছি, ঠিক আছে, ধার্য মূল্য থেকে আমি কমে তাদেরকে বিক্রি করে দিচ্ছি, হ্যাঁ, তাহলে ক্রেতারাও এটা ভাবলো যে ভালোই হচ্ছে, আর সেদিক থেকে আমারও ভালো হলো, কারণ আমি 120 টাকার মালটা 180 টাকা লিখে রেখেছিলাম, তো ক্রেতারা সেখানে আমার কাছ থেকে ছাড় চাইলো, আমি 10 টাকা ছাড় দিলাম, ঠিক আছে, 10 টাকা ছাড় দিলে তারাও খুশি হলো যে যে তারা ভাবছে তাহলে 10 টাকা কমানো গেল, কিন্তু আমি জানি যে 120 টাকায় আমি জিনিসটা তৈরি করেছি, আমি যদি 170 টাকাতেও বিক্রি করি তাহলেও আমি এখানে 170 মাইনাস 120 মানে 50 টাকা লাভ করতে পারবো, ঠিক আছে। তাহলে এইটা হলো ছাড়। ছাড় মানে হচ্ছে ধার্য মূল্যের উপরই ছাড়টা দেওয়া হয়। তো এই কয়েকটা ব্যাপার তোমাদের একটু অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে লাভ ক্ষতির অঙ্কে, ঠিক আছে। তো অঙ্ক এবার শুরু করা যাক। দেখো 1 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন, যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, দেখো এখানে ক্ষতি লেখা আছে মানে লস হয়েছে, তাহলে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন, এই হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো আমাদের ক্রয় মূল্য বার করতে হবে, কত টাকায় কিনেছিলেন মানে ক্রয় মূল্য বার করতে হবে, তাহলে যেখানেই পার্সেন্টেজ দেওয়া থাকবে সেখান থেকে একটা লাইন তৈরি করার চেষ্টা করবে যে এখানে কি বোঝাচ্ছে, 12% ক্ষতি হয়েছে তার মানেটা কি, 12% ক্ষতি হয়েছে তার মানেটা হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে, হ্যাঁ এটা সবসময় খেয়াল রাখবে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্যটা কত, যেহেতু ক্ষতি হয়েছে তার বিক্রয় মূল্য 100 টাকা থেকে কম হবে, কত কম হবে না 100 মাইনাস 12,
তাহলে এটা 88, বোঝা গেছে? তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 88 টাকা। এই লাইনটা আমরা সঙ্গে সঙ্গে এইটা থেকে বুঝতে পারলাম, এই 12% ক্ষতি, এখান থেকে আমরা এই লাইনটা তৈরি করতে পারলাম, লাইনটা লিখে রাখলে। এবার দেখো তোমাকে কী বার করতে হবে, এখানে তিনি কত টাকায় কিনেছিলেন, তার মানে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস বার করতে হচ্ছে। এটা সেল প্রাইস লিখেছো, তাহলে আমি এখন এটাকে ঘুরিয়ে লিখব। কেন? কারণ আমি ক্রয় মূল্য বার করতে চাই। তাহলে উল্টো করে লিখছি যে 88 টাকা বিক্রয় মূল্য হলে, মানে সেল প্রাইস হলে, ক্রয় মূল্য তাহলে কত? 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে, মানে ইউনিটারি মেথডটা কাজে লাগাচ্ছি, ঐকিক নিয়ম। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/88, বোঝা গেছে? আর এখানে দিয়েছে 176 টাকা মূল্যে একটা ঘড়ি বিক্রি করেছেন, তাহলে 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/88 × 176, কাটাকাটি করো 200 টাকা। তাহলে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন? এই দেখো এখানে ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্যটাই বেরোলো, সেটা কত? 200 টাকা। তার মানে তিনি 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যেখানে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেখানে হয় লাভ বা ক্ষতি কিছু দেওয়া থাকার কথা। তো সেখান থেকে আমরা এরকম একটা লাইন তৈরি করে নেবো, নিয়ে দেখবো যে আমি কী বার করতে দিয়েছি আমাকে এখানে। তাহলে এখানে কত টাকায় তিনি ঘড়িটি কিনেছিলেন বলেছে, তার মানে ক্রয় মূল্য, তাই জন্য আমি উল্টে দিলাম জিনিসটাকে, ডান দিকে রাখলাম যেটাকে বার করতে হবে। ঠিক আছে? নেক্সট অঙ্ক বলেছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন, আচ্ছা প্রতি ডজন মানে 12টা, 1 ডজন মানে 12টি। ঠিক আছে? তাহলে কি বলেছে, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন, এতে আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তো এরম টাইপের অঙ্ক থাকলে সবসময় আগে দেখে নাও একটা লেবুর ক্রয় মূল্য কত আর একটা লেবুর বিক্রয় মূল্য কত, সমান সমান করে নাও। তাহলে 10টা লেবু 30 টাকায় কিনেছে, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত? একটি লেবুর কস্ট প্রাইস 30/10, মানে 3 টাকা। 3 টাকা একটা লেবু কিনেছে, আর প্রতি ডজন মানে 12 টাকায়, তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। 12টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য 42/12, 3.5, 3.5 টাকা। ঠিক আছে? তার মানে একটা লেবু কিনেছিল 3 টাকায় আর বিক্রি করেছে 3.5 টাকায়, মানে প্রত্যেক লেবুতে 50 পয়সা করে লাভ করেছে। তাহলে এবার দেখো আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। ঠিক আছে? তাহলে একটি লেবুতে লাভ 0.5 টাকা, কারণ এটা থেকে আমাকে এটা বাদ দিতে হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। 3.5 টাকা থেকে 3 টাকা বাদ দিলাম, তার মানে 50 পয়সা বা 0.5 টাকা। বোঝা গেছে? তাহলে একটা লেবুতে লাভ এত। এবার শতকরা কত লাভ চেয়েছে, শতকরা মানে পার্সেন্টেজ, তার মানে 100। 100টি লেবুতে লাভ, কাটাকাটি করো 50 টাকা। বোঝা গেছে আশা করি? বলেছে লাভ বা ক্ষতি, তাহলে এখানে লাভই হয়েছে। নেক্সট অঙ্কটায় যাই। 3 নম্বর বলেছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতি, দেখো এখানে 20% ক্ষতি, এটাকে আমরা মার্ক করলাম, বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন, তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? আচ্ছা, তো বলে দেয়নি যে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন, সেটাই বার করতে হবে। তো এরকম ধরনের অঙ্কে ফার্স্টে ধরে নিচ্ছি, ধরি তিনি X টাকায় ছবিটি কিনেছিলেন, X টাকা। তাহলে এবার চলে আসি এখানে 20% ক্ষতি, কথার মানে কি? তার মানে 100 টাকা, সবসময় বলে দিয়েছি ক্রয় মূল্যটা 100 টাকা ধরবে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে, মানে কস্ট প্রাইস যদি হয় 100 রুপিস, ক্রয় মূল্য হলে সেল প্রাইস কত হবে? বিক্রয় মূল্য, যেহেতু ক্ষতি তাহলে কম হবে ক্রয় মূল্যের থেকে, এবং কত কম হবে না, সেটা 100 থেকে 20 বাদ দিতে হবে।
তাহলে 80 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80/100 টাকা। আর এক্স টাকায় তিনি ছবিটি কিনেছিলেন, তাহলে এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 80/100 ইন্টু এক্স। কাটাকাটি করলাম, তাহলে 4x/5 টাকা। বোঝা গেছে? তাহলে এক্স টাকা ক্রয় মূল্য বলে দিয়েছিলাম ছবিটার, আমি ধরে নিয়েছিলাম, আর এখান থেকে বিক্রয় মূল্যটা পেলাম 4x/5 টাকা। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো, বলি কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, তার মানে দেখো এটা হচ্ছে বিক্রয় মূল্য বেরোলো এটা, তো এটার সঙ্গে যদি আরও 200 অ্যাড করে দিই, আরও বেশি মূল্যে যদি আমি 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করতাম, তাহলে সেই বিক্রয় মূল্যটা কত হতো? 4x/5 প্লাস 200 হয়ে যেত। মানে এটা তো আমি বিক্রি করেছি 4x/5 টাকায়, যদি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতাম তাহলে সেক্ষেত্রে 4x/5 প্লাস 200 টাকায় বিক্রি করতে হতো, এত টাকা। তাহলে আমার কি হতো? 5% লাভ হয়ে যেত, 5% লাভ হতো। ঠিক আছে? তাহলে 5% লাভ করতে গেলে এক্স টাকায় যে আমি কিনেছিলাম ছবিটা, সেটাকে কত টাকায় বিক্রি করতে হবে সেটা একটু দেখা যাক। তাহলে 5% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস সেটা হবে 105। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105/100। আর এক্স টাকায় আমি কিনেছিলাম, তাহলে আমার বিক্রয় করা উচিত 105/100 ইন্টু এক্স। 5 দুগুণে 10, 5 একে 5, 20, মানে 21x/20 টাকায় আমাকে বিক্রি করতে হবে, তবে আমার 5% লাভ হবে। তাই তো? তাহলে এবার এই যে বিক্রয় মূল্যটা সেটা কার সঙ্গে সমান হবে? না, এটার সঙ্গে সমান হবে। ঠিক আছে? 4x/5 প্লাস 200 সঙ্গে। তাহলে এখন আমরা এর একটা ইকুয়েশান তৈরি করতে পারি। তাহলে 21x/20 ইকুয়াল টু লিখতে পারি 4x/5 প্লাস 200। ক্লিয়ার? এবার এখান থেকে এক্সের ভ্যালু বার করলেই আমরা পেয়ে যাবো যে ছবিটির ক্রয় মূল্য কত। তাহলে এবার এক্সটাকে এদিকে নিয়ে আসি। 21x/20 মাইনাস 4x/5 ইকুয়াল টু 200, বা এখানে 20 এলসিএম, তাহলে 21x মানে লসাগু করলাম 20, 5 4 20, তাহলে 16x ইকুয়াল টু 200, বা 5x ইকুয়াল টু 200 ইন্টু 20। কাটাকাটি করলাম, তাহলে এক্স ইকুয়াল টু বেরোলো 800। ঠিক আছে? তাহলে তিনি কত টাকায় ছবিটি কিনেছিলেন? 800 টাকায়। আশা করি বোঝা গেছে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন। তিনি ছবিটি 800 টাকায় কিনেছিলেন। এই হলো ইকুয়েশন। চার নম্বর অঙ্কটা বলেছি, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানে দেখো অঙ্কটায় কোনো পার্সেন্টেজ কিছু দেওয়া নেই। তাহলে ফার্স্টে আমরা কি করছি? ঘড়িটির কস্ট প্রাইস বার করছি। ঘড়িটির ক্রয় মূল্য ধরে নিচ্ছি আর কি, ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে ধরো যদি এক্স টাকা কোনো ঘড়ির ক্রয় মূল্য হয়, আর সেই ঘড়িটাকে যদি আমি 370 টাকায় বিক্রি করি, ঠিক আছে, তাহলে আমার লাভ কত টাকা হবে? লাভ হচ্ছে 370 হচ্ছে বিক্রয় মূল্য, যেহেতু লাভ হয়েছে আগে বিক্রয় মূল্য লিখলাম, কারণ বিক্রয় মূল্যটা অবশ্যই বড় হবে ক্রয় মূল্যর থেকে। তাহলে 370 মাইনাস এক্স, সেটা হবে আমার লাভ, মানে প্রফিট। বোঝা গেছে? এবার যদি আমি 370 টাকায় না বিক্রি করে 210 টাকায় বিক্রি করি, তাহলে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, এবং সেটা তত টাকাই ক্ষতি হবে বলছে। তাহলে আগে ক্ষতির পরিমাণটা বার করি। ক্ষতি ইকুয়াল টু কী হবে? না, আগে ক্রয় মূল্য তারপরে বিক্রয় মূল্য হবে, কারণ তখন ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বড়। ঠিক আছে? তাহলে দুটোই আমি বক্স করে দেখালাম। লাভ হলো এত টাকা, ক্ষতি হবে এত টাকা, এবং বলে দিয়েছে যে দুটোই সমান, এই দুটো সমান হবে, কারণ এখানে দেখো লেখাই আছে কোশ্চেনে যে 370 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে ঘড়িটার তত টাকা ক্ষতি হবে। তার মানে এই দুটো ইকুয়াল। তাহলে 370 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 210, এই ল্যাঙ্গুয়েজেই লেখা আছে, এখান থেকে এক্স বার করতে হবে।
তাহলে এটাকে এদিকে নিয়ে আসি, 370 প্লাস 210 ইজুকাল টু 2x, এক্সটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে এটা 0.8580 বাই 2 ইকুয়াল টু এক্স। তাহলে এক্স ইজুকাল টু এখান থেকে কত আসছে 290, ঠিক আছে, 290 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত, 290 টাকা, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা ইকুয়েশান তৈরি করে নেবে। নেক্সট 5 অঙ্কটা বলছে তোমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটা ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 50% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল। দেখো এটা যেটা বললাম যে মার্ক প্রাইস, ছাতার উপর একটা স্ট্যাম্প দিয়ে অরুণ মামা লিখে রেখেছে একটা কিছু দাম, ঠিক আছে। তো বলেছে তোমার দিদি সেই দোকানে গেছে, নিয়ে 255 টাকায় একটা ছাতা কিনেছে, আর অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% দিদিকে ছাড় দিয়েছে। তো দেখো, তো ধরি অরুণ মামা যে ছাতার উপর যে দামটা লিখে রেখেছিল বা ধার্য মূল্য, সেটা ধরে নিচ্ছি এক্স টাকা, এটা ধরে নিলাম, ঠিক আছে, মার্ক প্রাইস বা প্রিন্টেড প্রাইস যা বলবে। এবার এই ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে, তাই তো। তাহলে ছাড় কত, ছাড় দিয়েছে কত, ডিসকাউন্ট, সেটা হচ্ছে এক্স এর 15%, তার মানে এক্স ইন্টু 15/100, তার মানে 3x/20 টাকা, এত টাকা ছাড় দিয়েছে। তাহলে একটু ভালো করে চিন্তা করে দেখো, ছাতার উপর লেখা আছে এক্স টাকা, প্রিন্ট করা আছে, অরুণ মামা ছাড় দিল 3x/20, তাই তো, এটার 15%। তাহলে এখন অরুণ মামা বিক্রি করলো কত টাকায়, তাহলে বিক্রয় মূল্য কত, এক্স মাইনাস 3x/20, তাহলে কত হচ্ছে এটা 20x মাইনাস 3x/20 মানে 17x/20, ক্লিয়ার। এত টাকায় অরুণ মামা ছাতাটা বিক্রি করেছে। কাকে বিক্রি করেছে, না তোমার দিদিকে। তাহলে বলেছে তোমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটা ছাতা কিনলো, তার মানে অরুণ মামার যেটা বিক্রয় মূল্য সেটাই তোমার দিদির ক্রয় মূল্য, তাই তো। তাহলে এখন এইটাকে মানে 17x/20টাকে আমরা ইকুয়াল করতে পারি কার সঙ্গে, না 255 সঙ্গে। তাহলে অতএব 17x/20 ইকুয়াল টু 255, ঠিক আছে। এবার 17 দিয়ে এটা কাটাকাটি করা যাবে, 17 একে 17, 85, 5 17 85, তাহলে x ইজুকাল টু 15 ইন্টু 20 মানে 300, ঠিক আছে। তার মানে ধার্য মূল্য মানে অরুণ মামা ছাতার উপর যে দামটা লিখে রেখেছিল সেটা হচ্ছে 300 টাকা, বোঝা গেছে, 300 টাকা লিখে রেখেছিল। এবার দেখো 300 টাকার 15% ছাড় দিয়েছে, তার মানে কি 300 ইন্টু 15%/100, মানে দেখো এটা হলো 45 টাকা ছাড় দিয়েছিল। তাহলে 300 টাকায় 45 টাকা ছাড় দিচ্ছে, তাহলে দেখো 255 টাকা, এই 255 টাকাতেই ছাতাটা বিক্রি করেছে, তাই জন্য তোমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় ছাতাটা কিনতে পেরেছে। তাহলে বোঝা গেছে আশা করি এই অঙ্কটা, এটা 5 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা দেখো, বলেছে তোমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের 25% ছাড়ে কিনলো। এই দেখো লিখিত মূল্য মানেই কিন্তু ধার্য মূল্য মানেই মার্কড প্রাইস বা প্রিন্টেড প্রাইস, ঠিক আছে। তো গল্পের বইয়ের উপর একটা স্ট্যাম্পে লেখা রয়েছে কিছু মূল্য, হ্যাঁ। এবার তোমার বন্ধু গিয়ে 20% ছাড়ে সেই বইটা কিনে নিয়েছে। এবার সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত টাকা লাভ করবে, তো এটা একটু বোঝার চেষ্টা করো। ধরি লিখিত মূল্য, হ্যাঁ, লিখিত মূল্য এক্স টাকা, বইয়ের উপর এক্স টাকা লেখা রয়েছে মানে মার্কড প্রাইস। এবার 25% ছাড় দিয়েছে, 25% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে ছাড় পেল তোমার বন্ধু কত টাকা ছাড় পেল, না এক্স এর 25% মানে এক্স ইন্টু 25/100, কাটাকাটি করো, x/4 টাকা তোমার বন্ধু ওই বইটার থেকে ছাড় পেয়েছে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস x/4 টাকায় সে বইটা কিনতে পেরেছে, ঠিক আছে। বন্ধুর ক্রয় মূল্য কত, না এক্স টাকা লেখা ছিল, x/4 টাকা সে ছাড় পেল, ডিসকাউন্ট পেল, তাহলে আলটিমেটলি সে কত টাকায় পেল বইটা,
না 4x মাইনাস এক্স বাই ফোর, ফোর লসাগু করলাম এখানে, তাহলে 4x মাইনাস এক্স মানে 3x বাই ফোর টাকায় বন্ধু ওই বইটাকে কিনলো। ঠিক আছে, এবার বন্ধু ওই বইটাকে কিনে নিয়ে এসছে 3x বাই ফোর টাকায়, নিয়ে এসে যে দামটা লেখা ছিল বইয়ের উপর সেটা তো এক্স টাকায় স্ট্যাম্পটা রয়েছে, হ্যাঁ এক্স টাকা, তো সেই এক্স টাকাতেই সে বিক্রি করে দিল। ঠিক আছে, তার মানে বন্ধু কিনেছে 3x বাই ফোর টাকায় আর বিক্রি করেছে এক্স টাকায়। তাহলে বন্ধুর কত টাকা লাভ হলো? বন্ধুর লাভ হলো, বিক্রয় মূল্যটা অবভিয়াসলি বড় হবে, কারণ এখানে এক্স টাকায় সে বিক্রি করছে, তাই জন্য এক্স মাইনাস 3x বাই ফোর করলাম এখানে লাভ বার করতে গেলে, কারণ এটা বিক্রয় মূল্য বন্ধুর আর এটা বন্ধুর ক্রয় মূল্য এটা। ঠিক আছে, তাহলে বন্ধুর লাভ কত হচ্ছে? 4x মাইনাস 3x, তার মানে এক্স বাই ফোর টাকা, এটা তার লাভ। কারণ সে যে ছাড়টা পেয়েছিল, বন্ধুটা যে ছাড় পেয়েছিল এক্স বাই ফোর টাকা, সেই ছাড়টা সে দিচ্ছে না বলেই তার ওইটাই লাভ হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে কি হলো, সে 3x বাই ফোর টাকায় বইটা কিনে নিয়ে আসলো ছাড় শুদ্ধ, কিন্তু সে লিখিত মূল্যেই বিক্রি করে দিচ্ছে, এটা হচ্ছে লিখিত মূল্যটা। তাই জন্য সেই বন্ধুর লাভ হয়ে যাচ্ছে সেই ছাড়ের পরিমাণটা, মানে এক্স বাই ফোর টাকা তার লাভ হচ্ছে। এবারে বলেছে শতকরা কত টাকা লাভ করলো, এই জায়গাটা খেয়াল রাখবে। এবার বন্ধুর ক্রয় মূল্য কত টাকা ছিল, বন্ধু কিনেছিল বইটা কত টাকায়, 3x বাই ফোর টাকায়। সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি নির্ভর করে। তাহলে বন্ধু কিনেছে 3x বাই ফোর টাকায়, সেই 3x বাই ফোর টাকার উপর তার লাভ হয়েছে এক্স বাই ফোর টাকা, তাই তো? এটা লিখবে যে 3x বাই ফোর টাকায় লাভ, সবসময় ক্রয় মূল্যের উপর আমাদের লাভ বা ক্ষতি হয়, কস্ট প্রাইসের উপর প্রফিট অর লস নির্ভর করে। তাহলে 3x বাই ফোর টাকায় লাভ হয়, এক্স বাই ফোর টাকা লাভ হয়েছে, তাহলে 1 টাকায় লাভ হয়েছে কত, এক্স বাই ফোর ইন্টু 4/3x টাকা, উল্টে যাবে এটা। আর এবার 100 টাকায় জানতে চাইছে শতকরা লাভটা, 100 টাকায় লাভ হবে কত, এক্স বাই ফোর ইন্টু 4/3x ইন্টু 100, তাহলে এইখানে এক্স এক্স কেটে গেল, 4 কেটে গেল, তাহলে 100/3, তাহলে 3 3 9, 1 0 3 3 9, 33 পূর্ণ 1/3 টাকা। তাহলে 100 টাকায় লাভ হয়েছে 33 পূর্ণ 1/3 টাকা, বা একবারে আমরা লিখতে পারি 33 and 1/3% লাভ হবে। বোঝা গেছে ব্যাপারটা? আশা করি বুঝতে পেরেছো। 6 নম্বর অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। আজকে এই অবধি থাকলো, নেক্সট অঙ্কগুলো নেক্সট দিনকে আমি করিয়ে দেবো। ঠিক আছে?